1935 সালে অস্ট্রেলিয়ায় মাত্র 102টি ব্যাঙ বিশেষ কারণে ছাড়া হয়েছিল। তখন কেউ ভাবতেও পারেনি এই ছোট্ট সিদ্ধান্ত একদিন ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হবে। আজ সেই ব্যাঙগুলির সংখ্যা 20 কোটিরও বেশি। শুধু সংখ্যাই নয়, প্রভাবেও তারা হয়ে উঠেছে ভয়ঙ্কর। এমনকি কুমিরের মতো শক্তিশালী প্রাণীও তাদের বিষে মারা যাচ্ছে। এটাই হলো আসল জৈব আগ্রাসন, যেখানে হঠাৎ করে সবকিছু শেষ হয় না, বরং ধীরে ধীরে বছরের পর বছর ধরে নিঃশব্দে ছড়িয়ে পড়ে ধ্বংস। জলাভূমি, নদী, তৃণভূমি, একের পর এক জায়গায় এই ব্যাঙ পৌঁছে যায়। এরা কাউকে তাড়া করে না, লড়াই করে না, তবে যারা এদের কাছে আসে নিঃশব্দে মারা যায়, কারণ এদের শরীরের প্রতিটি অংশে লুকিয়ে আছে শক্তিশালী বিষ। উত্তর অস্ট্রেলিয়ায় যখন এই ব্যাঙগুলি ছড়িয়ে পড়েছিল, তখন এদেরকে খেয়ে বহু শিকারী মারা যায় এবং ধীরে ধীরে প্রাণীকুল লুপ্ত হতে থাকে। একটা সময় পুরো বাস্তুতন্ত্র ভেতর থেকে দুর্বল হয়ে পড়তে শুরু করে। কিন্তু যখন বিজ্ঞানীরা বুঝলেন এই সমস্যাটা ততদিনে অনেকটাই বড় হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তারা ছড়িয়ে পড়েছে, তখন এটা পরিষ্কার শুধু এই বড় ব্যাঙগুলিকে মেরে ফেললেও সমস্যার সমাধান করা যাবে না, কারণ তারা যতটা এখন আছে তার থেকেও বড় বিপদ লুকিয়ে আছে তাদের ভবিষ্যতে, তাদের পরের প্রজন্মে। লড়াইটা তাই শুধু বর্তমানের বিরুদ্ধে নয়, ভবিষ্যতের বিরুদ্ধেও। কিন্তু কিভাবে থামানো যায় এমন এক প্রাণীকে যার শরীরেই বিষ? কিভাবে রক্ষা করা যায় পুরো একটি দেশের প্রকৃতি? বিজ্ঞানীরা অনেক খোঁজার পর কিছু উপায় বের করে। তার মধ্যে একটি হলো কিছু পিঁপড়েকে ছেড়ে দেওয়া, এবং তারপর যা ঘটেছিল তা দেখে গোটা দুনিয়া অবাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 20 শতকের শুরুতে কুইন্সল্যান্ডে আখ ছিল শুধু একটা ফসল নয়, পুরো অর্থনীতির ভরসা। অঞ্চলের কৃষি আয়ের বড় একটা অংশই আসতো আখ থেকে। কিন্তু হঠাৎ সমস্যা তৈরি করলো গ্রেব্যাক ক্যান বিটল নামের এক পোকা। এর লার্ভা মাটির নিচে ঢুকে আখের শিকড় খেয়ে ফেলত। অনেক জায়গায় আখের ফলন 30 থেকে 40% কমে যায়। কৃষকেরা দিশেহারা, সরকারও চাপে পড়ে যায়। ঠিক তখনই তারা জানতে পারে বড় আকারের এক ধরনের ব্যাঙ নাকি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারে। কোথাও বড়সড় পরীক্ষা হয়নি, দীর্ঘমেয়াদী গবেষণাও ছিল না। তারা সত্যি এই পোকা খাবে কিনা সেটাও নিশ্চিত করা হয়নি। তবু আশায় ভর করে 1935 সালে হাওয়াই থেকে প্রায় 102টি কেইন টোড বা বড় আকারের বিষাক্ত ব্যাঙ এগুলি আনা হয় এবং কুইন্সল্যান্ডের গর্ডোলেনের কাছে ছেড়ে দেওয়া হয়। আজ অস্ট্রেলিয়ায় যত কেইন টোড আছে সবাই ওই অল্প কয়েকটির বংশধর। তখন কেউ ভাবেনি এই সিদ্ধান্ত এত বড় বিপদ ডেকে আনবে। কয়েক দশকের মধ্যেই তারা ছড়িয়ে পড়ে প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। 2026 সালের হিসেবে অস্ট্রেলিয়ায় কেইন টোডের সংখ্যা প্রায় 20 কোটি। এটা দেশের মোট জনসংখ্যার প্রায় 8 গুণের কাছাকাছি। বিজ্ঞানীরা ভেবেছিল আখ ধ্বংসকারী ওই পোকাগুলিকে খেয়ে এই ব্যাঙ প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, কিন্তু না, শুরু হলো উল্টো ধ্বংসের পথ চলা। এই কেইন টোড এমনই এক ধরনের প্রাণী যারা মারাত্মক বিষাক্ত। দক্ষিণ আমেরিকায় যেখানে তারা স্বাভাবিকভাবে বাস করে, সেখানেও তারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত উভচর প্রাণীদের মধ্যে পড়ে। পার্থক্য একটাই, সেখানে শিকারী প্রাণীরা বহু বছর ধরে তাদের সঙ্গে মানিয়ে নিয়েছে, তবে অস্ট্রেলিয়ার প্রাণীরা এর বিষ সম্পর্কে অবগত ছিল না। এই ব্যাঙের মাথার পেছনে দুটি বড় গ্রন্থি থাকে, যেখান থেকে বের হয় মারাত্মক বাফোটক্সিন। এই বিষ হৃদযন্ত্র, স্নায়ু ও রক্তনালীর উপর মারাত্মক প্রভাব ফেলে এবং খুব দ্রুত কাজ করে। একটি কুকুর শুধু চেটে দেখলেই 1 ঘন্টার মধ্যে সেই কুকুরটি মারা যাবে। মাত্র 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা একটি কেইন টোডের শরীরে এত পরিমাণ বিষ থাকে যে তা সাধু জলের কুমির পর্যন্ত মেরে ফেলতে পারে। নর্দার্ন টেরিটরিতে এমন ঘটনা বহুবার দেখা গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের জীবনের প্রতিটি ধাপেই বিষ থাকে। ডিম, ব্যাঙাচি, মধ্যবয়স, বড় বয়স, সবসময়। মাছেরা এদের ডিম খেয়ে মারা যায়। দেশীয় ব্যাঙ ব্যাঙাচি খেয়ে মারা যায়। সাপেরা পূর্ণবয়স্ক কেইন টোড গিলে ফেলে এবং বিষক্রিয়ায় মারা যায়। এমনকি শক্তিশালী ব্রাউন সাপও কয়েক মিনিটের মধ্যেই ঢলে পড়ে। কিছু এলাকায় কেইন টোড পৌঁছানোর পর মাত্র কয়েক মৌসুমের মধ্যেই সাধু জলের কুমিরের সংখ্যা 70% বেশি কমে যায়। মনিটর লিজার্ডের সংখ্যাও কোথাও কোথাও 90% পর্যন্ত নেমে যায়। এই নীরব শিকার কোনো সাধারণ শিকার ছিল না, এটা ছিল পুরো বাস্তুতন্ত্র জুড়ে ছড়িয়ে পড়া এক বিষের প্রভাব।
এদের বংশবিস্তারের পরিস্থিতিও যেন আরও ভয়ঙ্কর। একটি স্ত্রী কেইনটোড একবার ডিম দিলে 20 থেকে 30,000 পর্যন্ত ডিম পারতে পারে, আর বছরে 2 বার বংশ বিস্তার করে। অর্থাৎ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন বিষাক্ত ডিম ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার হিসেব অনুযায়ী সরাসরি ও পরোক্ষ মিলিয়ে এই আগ্রাসনের ক্ষতির পরিমাণ প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। শুধু পরিবেশ নয়, পর্যটন, কৃষি, এমনকি খনি শিল্প বহু খাতই এর প্রভাব অনুভব করছে। যে শিল্পগুলির সম্মিলিত মূল্য প্রায় 136 বিলিয়ন ডলারের কাছাকাছি। কিন্তু গবেষকদের আরও অবাক করেছে অন্য একটি বিষয়। অস্ট্রেলিয়ায় থাকা কেইনটোড এখন দক্ষিণ আমেরিকার পূর্বপুরুষদের থেকেও বেশি বিপজ্জনক। 2015 সালের এক গবেষণায় দেখা যায় এখন তাদের বিষ গ্রন্থি অনেক বড় হয়েছে এবং বিষের ঘনত্ব প্রায় 40 থেকে 50% বেশি। 2018 থেকে 2022 সালের মধ্যে কয়েকটি গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় তাদের বিবর্তনের গতি স্বাভাবিক বন্যপ্রাণীর তুলনায় 5 থেকে 10 গুণ দ্রুত। তাদের পা গড়ে প্রায় 6% লম্বা হয়েছে, পেশি আরও শক্তিশালী হয়েছে, আর চাপও সহ্য করার ক্ষমতা বেড়েছে। 1940-এর দশকে তারা বছরে মাত্র 5 থেকে 10 কিলোমিটার ছড়াতো। 2010-এর দশকে সেটা বেড়ে দাঁড়ায় 40 থেকে 60 কিলোমিটার। এমনকি কোনো কোনো ব্যাঙ বছরে 76 কিলোমিটার পর্যন্ত এগিয়েছে, যা উভচর প্রাণীদের মধ্যে রেকর্ড গতির বিস্তার। এটা শুধু মানিয়ে নেওয়া নয়, যেন দ্রুত গতির এক অগ্রগতি। জীববিজ্ঞানীদের দিক থেকে একটা বিষয় পরিষ্কার, কেইনটোডের ব্যাঙাছি তখনই পূর্ণ ব্যাঙে পরিণত হয় যখন তাদের শরীরে যথেষ্ট থাইরয়েড হরমোন তৈরি হয়। এই হরমোনই পা গজানো, লেজ ঝরে পড়া এবং জল থেকে স্থলে ওঠার প্রক্রিয়া শুরু করে। এতদিন ধরে জীববিজ্ঞানীরা হাত দিয়ে ধরা, ফাঁদ পাতা, রাতের অভিযান সব চেষ্টা করেছে। প্রতি বছর লক্ষ লক্ষ কেইনটোড সরানো হলেও মোট সংখ্যায় তেমন প্রভাব পড়েনি। তখন একদল গবেষক, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক রিক শাইন, তিনি কিছু উপায় বের করলেন। যদি পূর্ণবয়স্ক ব্যাঙকে থামানো না যায়, তবে টার্গেট করতে হবে ব্যাঙাচিদেরকে, কারণ তারা জলে থাকে, এক জায়গায় জড়ো হয় আর নিজেদের জাতের ডিম নিজেরাই খেয়ে ফেলে। পরিকল্পনা ছিল এক বৈজ্ঞানিক পদ্ধতি, এমন এক ব্যাঙাচি তৈরি করা হবে যারা কখনো পূর্ণবয়স্ক হবে না, স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি দিন বেঁচে থাকবে, আর সারা জীবনই কেইনটোডের ডিম খেয়ে যাবে। CRISPR-Cas9 প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা এই ব্যাঙাচিদের শরীর থেকে একটি জিন নিষ্ক্রিয় করে দেয়, ফলে থাইরয়েড হরমোন তৈরি বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীদের মাত্র 4 থেকে 8 ঘন্টা বয়সী ভ্রূণ হাতে করে ইনজেকশন দিতে হয়েছে। সাফল্যের হার ছিল প্রায় 60 থেকে 70%। তবে বড় আকারে করা ছিল খুবই কঠিন ব্যাপার। এই ব্যাঙাচিদের নাম দেওয়া হয় পিটার প্যান ট্যাডপোল। তারা বড়, শক্তিশালী সাঁতারু, কিন্তু কখনো বড় ব্যাঙে পরিণত হবে না, জল ছেড়ে উঠবে না, বংশবিস্তার করবে না, সারা জীবন কেইনটোডের ডিম খেয়ে যাবে এবং একসময় মারা যাবে কোনো বংশবিস্তার না করেই। 2026 সালের শুরুর দিক থেকে এইসব পরীক্ষা সীমাবদ্ধ রাখা হয়েছে ঘেরা পুকুর ও কৃত্রিম জলাধারে, মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরিতে। 1935 সালের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অস্ট্রেলিয়া তাড়াহুড়ো না করে সতর্কতার পথ বেছে নিয়েছে। জিন পরিবর্তন ছাড়াও অন্য পদ্ধতিগুলি উন্নত হচ্ছে ধীরে ধীরে। এগুলি অলৌকিক সমাধান নাই, তবে একাধিক পদ্ধতির মধ্যে কেইনটোডের বিস্তার কমাতে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। আরও একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ, যা ডিমের রাসায়নিক সংকেত নকল করে ব্যাঙাচিদের আকর্ষিত করে। এক পরীক্ষায় একটি ছোট পুকুরেই 1 সপ্তাহের কম সময়ে 40,000-এরও বেশি ব্যাঙাচি ধরা পড়েছে। এছাড়াও আরেকটি পদ্ধতিতে কাজে লাগানো হচ্ছে দেশীয় পিঁপড়ের দল, বিশেষ করে মিট অ্যান্ড। যখন ছোট ব্যাঙ সদ্য জল ছেড়ে স্থলে ওঠে, তখন তাদের গতি ধীর থাকে, চামড়া পাতলা থাকে, আর ঠিক সেই সময় পিঁপড়েরা সবচেয়ে কঠিন সক্রিয় আক্রমণ করে। একটি পর্যবেক্ষণে দেখা গেছে কিছু অঞ্চলে প্রথম কয়েকদিনের মধ্যেই প্রায় 90% ছোট কেইনটোড পিঁপড়ের আক্রমণে মারা গেছে। দেশীয় ব্যাঙ সাধারণত এতে ক্ষতিগ্রস্ত হয় না, তাই ঝুঁকিও তুলনামূলক কম থাকে। তবে শুধু পিঁপড়ে পুরো সমস্যার সমাধান করতে পারে না, তাই গবেষকরা ভাবছেন কিভাবে পিঁপড়েদের কার্যকলাপ জলাধারের ধারে আরও বেশি কেন্দ্রীভূত করা যায়, যেখানে ছোট কেইনটোডদের যেতেই হয়। শিকারী প্রাণীদেরকেও নতুনভাবে শেখানো হচ্ছে। আগে যেসব সাধু জলের কুমির কেইনটোড খেয়ে মারা যেত, এখন তাদের বিশেষ এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা শিখে যায় কেইনটোড না খেতে, ফলে তাদের মৃত্যুর হারও প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে।
শুধু জীববৈজ্ঞানিক উপায় নয়, অবকাঠামোগত কিছু পরিকল্পনাও এখন প্রতিরক্ষার অংশ হয়ে উঠেছে। যেমন ড্রাই শিল্ড নামে একটি প্রকল্প। এর মূল ভাবনা হলো খামারের পশুরা কোথা থেকে জল পাবে সেই ব্যবস্থাই বদলে দেওয়া। কারণ কেইনটোড জল ছাড়া বাঁচতে পারে না। যদি তাদের স্বাভাবিক জলের উৎস শুকিয়ে দেওয়া হয় বা নিয়ন্ত্রণ করা হয়, তাহলে তাদের বিস্তার অনেকটাই থামানো সম্ভব। পরীক্ষায় দেখা গেছে জল না পেলে একটি কেইনটোড 5 দিনে গড়ে মাত্র 3.3 মিটার পর্যন্ত এগোতে পেরেছে, তারপর মারা গেছে। প্রায় $18 মিলিয়ন এই পরিকল্পনার লক্ষ্য হল 2027 থেকে 2028 সালের বর্ষার আগেই ভবিষ্যৎ বিস্তার আটকে দেওয়া। তবে বাস্তবতা একটাই, একক কোনো সমাধানে এই যুদ্ধে জেতা সম্ভব নয়। লড়াইটা হবে ধীরে, হিসেব করে, ধৈর্য ধরে। প্রায় 1 শতাব্দী আগে অস্ট্রেলিয়া দ্রুত সমাধানের আশায় একটি নতুন প্রাণী এনে এই ভুল করেছিল, যার মূল্য আজও দিতে হচ্ছে। এবার আরেকটি বড় ও প্রায় অপরিবর্তনীয় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে বিজ্ঞানীরা তাড়াহুড়ো নয়, ধৈর্য আর সতর্কতার পথ বেছে নিয়েছে। অস্ট্রেলিয়ার এই বিপদে এই সমস্ত পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর বলে আপনার মনে হয়? পিঁপড়ের ব্যবহার, ফাঁদ নাকি জল নিয়ন্ত্রণের কৌশল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।